সমাজের কিছু লোকজন তারা বলতে লাগলো যে এই মাশরুম, এটা মাশরুম বললি তারা বলে ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা এটা কুকুরের প্রস্রাব থেকে জন্ম হয়। যারা সমাজপতি, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা, তারা বললো এটা খাইলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে একটা অপবিত্র, কুকুরের প্রস্রাব থেকে এর জন্ম, এইরকম বললো। তখন আমাকে দারুণ ভাবে বিধ্বস্ত হইলাম। তখন আমাকে এমনও শক্ত হইল যে আমারে বলল এই সমাজ থেকে তোকে বের করে দেওয়া হবে। আমি কোথায় হেঁটে গেলে ওই যে ব্যাঙের ছাতা হলিয়ার আসতেছে, আরে ব্যাঙের ছাতা হলিয়ার আমার নামের সাথে মাশরুম বাদ দিয়ে ব্যাঙের ছাতা নামটা যোগ করে দিল। এটা আমার কাছে অত্যন্ত হৃদয় বিদারক, নিষ্ঠুর কাজ বলে আমি মনে করি। হ্যাঁ, এরকমও হয়েছে। আমার বাড়ি ওই মাশরুম টাশরুম কাট দেবে না, ও জায়গায় যাওয়া যাবে না, ওই মাশরুম অপবিত্র জিনিস, এটা আমার খাওয়ালে এ তো আমি খাবো না, অতএব আমার বাড়ি মেহমানও তেমন আর আসে না, বা আমিও কোনো জায়গায় যেতে পারি না। আমি যখন আমার ছেলে মেয়ের সঙ্গে যেমন কথা বলি, আমার ছেলে মেয়ে তাদের ভালো মন্দ সুবিধা অসুবিধার কথা বলে, এই মাশরুম আমার সঙ্গে তেমনি কথা বলে। মাশরুমের সঙ্গে আমার গভীর নিবিড় সম্পর্কের কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে, যার কারণে আজ মাশরুমই আমার জীবন। যদি মাশরুম কখনো তৃষ্ণার্ত হয় তখন মাশরুম আমাকে বলে আমাকে পানি দাও, আর মাশরুম যদি অতিরিক্ত পানি হয়ে যায় তা আমাকে বলে আমার বেশি পানি হয়ে যাচ্ছে। মাশরুম যদি গরম লাগে তখন মাশরুম আমাকে বলে আমি খুব গরম বোধ করতেছি। তো এই মাশরুমের সকল ভাষা আমি বুঝি। তার কারণ আপনারা জানেন এই মাশরুম একটু আর্দ্রতা যুক্ত থাকতে পছন্দ করে এবং তার ভিতরতে বেড়ে ওঠে। আমি ছিলাম একজন জুট মিলের শ্রমিক এবং নিম্ন মানের শ্রমিক, একেবারে অস্থায়ী। তখন আমার প্রত্যেক দিন 300 টাকা পাইতাম, 300 টাকা পাইতাম, কিন্তু এটা মাঝে মাঝে আমাকে বের করে দিত। জুট মিলের শ্রমিক, আপনার সুতা তৈরির কাজ করতাম, কিন্তু আমার দুর্ভাগ্য মাঝে মাঝে যখন মিলের কন্ডিশন পার্ট না থাকতো তখন আমাকে বের করে দিত। তো হঠাৎ করে আমি বেকার হয়ে যেতাম, যার কারণে এরকম শ্রমিক আর অনেক আছে। একটা কথায় আমি ভাত খেতে পারিনি, আমি খাইতে পারিনি। শুধু তাই না, আমার এই যে ঘরটা আমি বসবাস করতাম টিনের ছাপড়া, সেই ছাপড়া দিয়ে বিভিন্ন জায়গায় পানি পড়তো। তখন এই নাইম এর বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে আমি এই কাঁথা বালিশের সঙ্গে মুড়ায় ঘরের এক কোনায় রাখতাম। আমার জীবনটা এত কষ্টের ছিল যে আমার মাথার উপরে কোনো ছায়া ছিল না, ছাদ ছিল না, পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না। দেখলাম হুড়মুড় করে কিছু লোক দল বেঁধে কোথায় যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তোরা কোথায় যাচ্ছিস? ওরা বলল যে ওই ব্যারাকের অফিসে ট্রেনিং চলতেছে, ওখানে গেলে ট্রেনিং করবানি আর টাকা দেবে নে। তো এখন ভাবলাম টাকা তো আমারও দরকার, ট্রেনিং করলেই যদি টাকা হয় তাহলে আমি একটু ট্রেনিং করে টাকা নিয়ে আসি। এখন আমি ট্রেনিং করতে গেলাম, এখন দেখতেছি ট্রেনিং কিছু না, ওই লাইন দিয়ে সাজায় দুই পাশে গোল টেবিল করে বসায় সুন্দর সুন্দর দুটো অফিসার আসলো, এসে বিভিন্ন ধরনের আমাদের জীবনের ভাগ্যের উন্নয়নের কথা বলতে লাগলো। বললো আপনি কি শিখতে চান? সে একটা লিস্ট দিল, এখানে ড্রাইভিং আছে, দর্জি আছে, এখানে মেকানিক্স আছে, ইলেকট্রনিক্স আছে, নানান প্রশিক্ষণ, হাঁস মুরগি পালন। ওই ভাবতেছি কি দেখি কি আমি পছন্দ করবো, তা আমি ভেবে উঠতে পারতেছি আসলে কোনটা আমি টিক দেবো। বলা হয় যে আপনি যেটা করবেন সেটা টিক দেবো। তবে পড়তে আমার বেশ একটু দেরি হয়ে যাচ্ছে, তাই এখন পড়তে নিচের দিকে এসে দেখি মাশরুম চাষ। তখন আমার মনে পড়েছে যে টিভিতে আমি একদিন দেখেছিলাম, বিটিভিতে দেখছি ভাই, বিটিভিতে দেখে সেদিন বলিল যে এই মাশরুম অত্যন্ত উপকারী একটা খাবার, পুষ্টিগুণ সম্পন্ন খাবার। তখন আমার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল, যদি কোনোদিন সুযোগ পাই এই মাশরুম চাষ আমি করবানি। কিন্তু আমি ওই জায়গায় গেলাম, যাই ট্রেনিং এর টাকার লোভে, কিন্তু যাইই দেখি আমার সেই কাঙ্ক্ষিত মাশরুম চাষের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। তা আমি ওই জায়গায় টিক দিয়ে দিলাম, টিক দিয়ে অপেক্ষা করতে লাগলাম কবে আমাকে ডাকে। একদিন আমাকে ডাকলো, মাত্র 10 দিন ট্রেনিং নিয়ে ওরা আমাকে কয়টা বীজ দিল ফ্রি, যেহেতু এটা ছিল জাতিসংঘের একটা প্রশিক্ষণ, ব্যারাকের মাধ্যমে এটা করেছিলাম আমরা। আমারে ওই কয়টা বীজ আর 1200 টাকা, এই 1200 টাকা, যে 1200 টাকার লোভে আমি গিয়েছিলাম, কিন্তু ওই 1200 টাকা আমি আর বাজার করতে পারলাম না। অন্য লোকজন ওই 1200 টাকা পকেটে রেখে অন্য বীজ বলতে ভাই তুমি নিবা, কিন্তু আমার তো টাকার প্রতি আরো বড় আমার কৌতূহল বেড়ে গেল, এই মাশরুম চাষটা আমি করবোই করব। তখন ওদের বীজ আমি নিলাম, তারপর কেউ আবার ড্রেনে ফেলে দিচ্ছে। আমি বললাম ফেলিস রে বাবা, আমার দে এগুলো দামি জিনিস, ফেলিস না, আমার দে। আমার মূল পুঁজি ছিল ওই 80টা বীজ আর ওই 1200 টাকা। এই 1200 টাকা এবং 80 পিস বীজ, এটা দিয়ে এই যে আপনারা যেটা দেখছেন অবকাঠামো, এই অবকাঠামো বীজ টিজ দিয়ে এখানে 37 লক্ষ টাকার বুঝ আছে। ওই 80টা বীজ থেকে এখন আমার এই খামারে 10,000 বীজ। এই 80 পিস বীজ নিয়ে আমি ঘরে আসলাম, ঘরে আইনি
আমি আবার ওই 80 পিসের বীজও ফুটলো, আবার নতুন বীজ তৈরি করলাম, সেটাও ফুটলো। এখন এই 80 পিস বীজ আর এই মাশরুম আমি বেচতে গিয়ে এই 80 পিস বীজ আর এই কষ্ট এ আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। ওই সময় আমার এত খারাপ লাগলো, এই মাশরুম কেউ খাতে চায় না, সবাই বলে ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা। আমি এই মাশরুম উৎপাদন করে নিয়ে দাঁড়ে ঘুরেছি। এই যে যেমন গেছি চপের দোকানে গেছি, এই যে রেস্টুরেন্টে গেছি, তারপরে যারা ব্যাংক, বীমা, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি যদি 5 কেজি মাশরুম উৎপাদন করি, 2 কেজি বিক্রি হয়, আর বাকি 3 কেজি আর বিক্রি হয় না। আর বাকি 3 কেজি ওই ড্রেনের ভিতর ফেলে দিতে হয় আমার। প্রথমে 250 গ্রাম মাশরুম বিক্রি করেছিলাম 75 টাকা। এটা নিছিল এক ব্যাংকের সামনে থেকে এক ভদ্রলোক বসে না, আমি নিয়ে ওই একটা ব্যাগে করে নিয়ে আর একটা হাতে করে নিয়ে এরকম হাঁটাহাঁটি করতে যেত। আরে বাবা, এটা তো তুমি কোথায় পাইছো এটা? আমি তো এটা চাষ করি। তখন বললো যে তুমি এটা চাষ করো? হ্যাঁ স্যার, আমি চাষ করি। বলে তুমি আমারে দিতে পারবা? মাঝে মাঝে আমি যখন খাবো তখন আমি বললাম যে হ্যাঁ পারবো। তখন উনি মাঝে মাঝে আমার কাছ থেকে মাশরুম নিত। তখন আমার মনে হলো এইরকম কিছু লোক সমাজে আছে যারা মাশরুম সম্পর্কে জানে, আমাকে খুঁজে বের করতে হবে। তারপরে এক সময় কিন্তু কিছু রেগুলার খদ্দের পেলাম। তারপর চপের দোকানে যাই বললাম, কুয়েটের সামনে এক বুড়ো চাচা চপ বিক্রি করে, খুব সুন্দর চপ বিক্রি করে। চাচারে বললাম, চাচা আপনি এই মাশরুম দিয়ে চপ তৈরি করেন, যেটা আপনি বেগুন দিয়ে বেসনের ভিতর চুবাই করেন, ওইটা আপনি এই মাশরুম দিয়ে মাশরুম দিয়ে আপনি চপ তৈরি করেন। খাবে না কেউ। চাচা আপনার একটু লস হোক, আর আমি এই মাশরুম দিলাম, আপনার টাকা দিয়ে লাগবে ফ্রি। তো উনি ওই চপ বানাইলেন। তো এই চপ কিছু ভদ্রলোকরা ওখানে খাইলেন, কুয়েটের স্টুডেন্টরা। খাওয়ার পরে দেখা গেল এই চপ ওই স্টুডেন্টরা এত বেশি খেতে লাগলো। তারপরে সেনাবাহিনীরা এই সুসংবাদ পেয়ে যে মাশরুমের চপ পাওয়া যায়, তখন সেনাবাহিনীরাও খেতে লাগলো। এখন চাচা তো মহা খুশি, আমাকে আরো মাশরুম দাও, আরো মাশরুম দাও। তখন আমি মনে করলাম যে সচেতন এরিয়ায় তাদের ওখানে এই চপের দোকান দেখে আমার টার্গেট করে সামনে এই মাশরুম বিক্রি করা সম্ভব। আমি এই চপের দোকানগুলো ধরলাম। এই যে করোনা কাল গেল, এই করোনা কালের মধ্যে আমার ব্যাপক উন্নয়ন হলো, ব্যাপক উন্নতি হইলো। আমি একেবারে সেই আপনার সেই টিন সেট ওটাকে রেখে আমি 4 তলা ফাউন্ডেশন দিয়ে আমি এই 1 তলা ভবন রেডি করলাম। এবং এই যে ল্যাপটপ যা এসি টেসি যা দেখতেছেন, এগুলো সেই মাশরুম থেকে আয় করা। একদিন আমি যে খেতে পারতাম না, এই মাশরুম দিয়ে আল্লাহর রহমতে আমার এখন সব হয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তার কিন্তু 80% পরিবারে মাশরুম চাষ করে এবং সকলেই মাশরুম খায় আল্লাহর রহমতে। তারা কিন্তু সকালে নাস্তা শুরু করে মাশরুম দিয়ে, মাশরুম ভর্তা দিয়ে, এবং রাতে তারা মাশরুম ভাজি দিয়ে রাতের খাবার খায়। এই রাস্তার অধিকাংশ মানুষ, প্রায় 80% পরিবার মাশরুমের উপরই জীবিকা নির্বাহ করে, তাদের আর কোনো আয়ের উৎস নাই। রাস্তায় মোটামুটি যারাই দেখবেন সেই বলবে যে মাশরুম খামারি, তার কাছে মাশরুম আছে। এখানে ক্লাস 6-7 এর পোলাপানও মাশরুম চাষ করে, আর অনেক মুরব্বীরাও মাশরুম চাষ করে। এটা মূলত 2006 সালে শুরু হয়। প্রতিষ্ঠাতা হচ্ছে আমার আব্বু ওলিয়ার রহমান শেখ। সে শুরুতে শুরু করে, যদিও অনেক প্রতিকূলতা পার করে। পরবর্তীতে করোনাকালীন সময়ের পর থেকে এই অঞ্চলে কিন্তু মাশরুমের আস্তে আস্তে অন্যান্য খামারি গড়ে ওঠে, যার ফলে কৃষি মন্ত্রণালয় এই রাস্তাকে মাশরুম পল্লী হিসেবে ঘোষণা করে দিয়েছে। গ্রামের মধ্যে প্রায় 40 থেকে 50টা পরিবারই কিন্তু মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করে। সাপোজ আপনি যদি ক্যামেরাটা এদিক সেদিক ঘোরান, ম্যাক্সিমাম বাড়ি একটা তাদের বসবাস করার জায়গার বাইরে একটা চাষঘর আছে, মাশরুমের চাষঘর, মানে এটা কমন। আমার আব্বু যখন শুরু করে 2006 সালে, উনার টার্গেট ছিল, আমরা দরিদ্র পরিবার ছিলাম, এটা উনি হচ্ছে একটা ট্রেনিং করবে, ট্রেনিং এ কিছু টাকা পাবে যেটা সংসারে খুব উপকারে আসবে। কিন্তু তার যে মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করবে এমন পরিকল্পনা ছিল না। কিন্তু মাশরুম নিয়ে যখন কাজ করা শুরু করে, কাজ করতে করতে তার এমন ভাবে ভালো লেগে যায়, আর ছাড়তে পারে না। এই যে একটা ছেলে আসছে, রাশেদ এদিকে আসো। তুমি মাশরুম চাষ করো কতদিন হলো? 1 মাস। এই যে 1 মাস ধরে। এই যে তুমি কোন ক্লাসে পড়ো? 7। ক্লাস 7 এ পড়ে, কিন্তু সেও মাশরুম চাষ করে, মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করে। হাজারা, তোমাদের কতটুকু মাশরুম হয় দৈনিক? ওই যে ক্লাস 6 এ পড়ে। তোমাদের মাশরুম হয়েছে না? বলো তা। সবাই এখানে প্রায় 80% পরিবারই মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করে।